চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে জমজমাট গবেষণা এবং উদ্ভাবনী মেলা। এই মেলাতে চট্টগ্রামের বিভাগের বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং কলেজে প্রায় 120টি উদ্ভাবনী এখানে প্রদর্শন করা হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন আমার পেছনে এখানে আমাদের উপাচার্য মহোদয়রা পরিদর্শন করছেন। আমি স্যারের কাছে পেয়েছি এখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য। এই উদ্ভাবনী আজকে যে আপনার ক্যাম্পাসে মেলা হচ্ছে, এই মেলা এবং কতটি স্টল এখানে নিয়েছে এবং কী ধরনের উদ্ভাবনী এখানে প্রদর্শন করা হচ্ছে এখানে প্রায় 110টা মেলা। আমরা সবসময় পঠন পাঠন এবং গবেষণায় গুরুত্ব দিয়ে থাকি। সেই জন্য আমাদের প্রশাসন, আমি একা নই, এখানে আমার 2 উপাচার্য আছেন এবং আমাদের টিম মেম্বার্স যারা সম্মানিত ডিন, যারা প্রভোস্ট, সবাই মিলে আমরা গবেষণাকে সবচাইতে অগ্রাধিকার দিয়ে থাকি, লেখাপড়াকে সবচাইতে অগ্রাধিকার দিয়ে থাকি। কারণ ইউনিভার্সিটি একটা একাডেমিক ইনস্টিটিউশন, রিসার্চ হচ্ছে এর বেস। তো রিসার্চ যদি আমরা ভালো না করতে পারি তাহলে আমরা র্যাঙ্কিংয়ে উপরে উঠতে পারবো না, আমাদের ইউনিভার্সিটি মানসম্পন্ন হবে না, আমাদের পঠন পাঠন লেখাপড়া গবেষণা কিছুই মানসম্পন্ন হবে না। সেই জন্য আমরা রিসার্চ অ্যাওয়ার্ড দেওয়া প্রবর্তন শুরু করেছি, যেটা নতুন। বেস্ট রিসার্চ আর্টিকেল তার অ্যাওয়ার্ড দিয়েছি, উনি পেয়েছেন, আরও 4 জন পেয়েছেন এবছর। ওইরকম আবার বেস্ট প্রজেক্ট রাইটার, বিভিন্নভাবে আমরা অ্যাওয়ার্ড দিয়ে তাদেরকে উৎসাহিত করছি। একইভাবে আমরা ছাত্রদেরকে আকর্ষিত করছি যে তারা যেন রিসার্চে আসে, তারা যেন সিনিয়র রিসার্চার যারা আছে ডিপার্টমেন্টে তাদের সাথে প্রজেক্টে সামিল হয়, তাদের ইনোভেটিভ আইডিয়াস থাকলে তারা যেন শেয়ার করে। আমরা অফিস অফ ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স করে দিয়েছি, সেখানে যেয়ে তারা তাদের আইডিয়াস শেয়ার করতে পারবে। শুধু রিসার্চ না, আমরা বৈষম্য বিরোধী আন্দোলনের পর যে সুযোগ এসছে এই সুযোগকে কাজে লাগাতে চাই। আগে এখানে দখলদারিত্বের সংস্কৃতি ছিল, আমরা এখন একটা এনভায়রনমেন্ট না হলে কিসের রিসার্চ করবেন? সন্ত্রাস থাকলে রিসার্চ করতে পারবেন? তা আমরা দখলদারিত্বের সংস্কৃতি উচ্ছেদ করেছি। আমি এখন আছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হালদা রিভার রিসার্চ ল্যাবরেটরির যে স্টলে। প্রতিষ্ঠাতা আমাদের ডক্টর মঞ্জুরুল কিবরিয়া সাহেব এখানে আছেন। আমি তার কাছ থেকে এই যে তার যে উদ্ভাবনটা কি কি করেছেন এই ল্যাবরেটরিতে, উনি কী কী এখানে গবেষণা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন, অনেক কিছু এখানে নিয়ে আসছেন। এখানে কি কি আপনারা প্রদর্শন করছেন? আমরা এখানে মূলত যদি গবেষণার দিক দিয়ে বলি, আমরা 3 ধরনের গবেষণা কাজকে এখানে উপস্থাপন করেছি। আমরা তো অনেক ধরনের গবেষণা কাজ করি। এখানে বেসিক্যালি একটা হচ্ছে জেনোমিক গবেষণা, অর্থাৎ এই যে হালদা, রুই, কাতলা, মৃগেল, কালীবাউস, এই 5টা স্পিসিস আমরা হোল জেনোম সিকোয়েন্স করেছি। এখানে এটা প্রদর্শন করছি। এটা হালদার ডলফিন এবং এটা ডলফিনের কঙ্কাল, এটা নিয়েও পিএইচডি করা হচ্ছে। আর বাংলাদেশে এই মুহূর্তে আমরা হালদা নদীর একমাত্র 3টা সেন্সাস করেছি। এই মুহূর্তে 162 স্পিসিস আছে হালদা নদীতে হোল জেনোম সিকোয়েন্সের পরেও। অর্থাৎ হালদা যেখানে 2018 ছিল 112টা, সেখানে এখন 162। অর্থাৎ আমাদের অ্যাক্টিভিটিসের কারণে এখন এই ডলফিনের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। এটা বাংলাদেশে আমরা প্রথম এই কাজটা করেছি। এবং আপনি জানেন এটা ব্রুট ফিশ আমরা হোল জেনোম সিকোয়েন্স করেছি এবং এটার জন্য সোশ্যাল মানুষদেরকে ইনভলভ করে আমরা ব্রুট ফিশ রক্ষার জন্য আমরা কাজ করে যাচ্ছি। আপনি জানেন এখানে লোকাল যারা মানুষ আছে তারা এবং পিকেএসএফ, আইডিএফ দুটো প্রতিষ্ঠান আমাদেরকে সাপোর্ট দেয়, তাদের সহযোগিতা আমরা এই ব্রুট ফিশ সংরক্ষণে কাজ করি। আর এখানে হচ্ছে আপনার একটা হালদা মডেল আছে, আমার স্টুডেন্টরা তৈরি করেছে। এখানে আমরা হালদার উৎস থেকে শুরু করে একদম কর্ণফুলি পর্যন্ত আমরা এখানে উপস্থাপন করেছি। এটার বিভিন্ন পয়েন্টগুলো, লোকেশনগুলো এখানে দেখানোর জন্য টোটাল হালদাটাকে শর্ট ইয়াতে যাতে দেখাতে পারি। আর আমাদের অ্যাকোয়াটিক রিসার্চ গ্রুপের অ্যাক্টিভিটিসগুলো, তাদের যে ইনস্ট্রুমেন্টগুলো, এই ইনস্ট্রুমেন্টগুলো একটু খোলো। এই ইনস্ট্রুমেন্টগুলো এখানে দেওয়া আছে। এটার মাধ্যমে আমরা ডলফিন সেন্সাস করি এবং ব্রুট ফিশগুলো সেন্সাস করি এই মেশিনের মাধ্যমে। এখানে অ্যাকোয়াটিক যে কিছু যন্ত্রপাতি আমরা এখানে এনেছি। আর আমাদের জিনোম সিকোয়েন্সের জন্য আরেকটা চমৎকার বিষয়, এটা হালদা কার্ভ ডিএনএ টেস্ট কিট। এটা আমরা ভেটেরিনারি ইউনিভার্সিটির সাথে করেছি, আইডিএফ এবং পিকেএসএফ সাপোর্টে। এটা আমরা এই কিটটা আবিষ্কার করার জন্য আজকে ডক্টর জামাল নজরুল ইসলাম ইনোভেশন অ্যাওয়ার্ড পেতে যাচ্ছি। আজকে বিকেলে অ্যাওয়ার্ড দেওয়া হবে। এটা হচ্ছে আপনি জানেন হালদা নদীর মাছের পোনা হচ্ছে 2 লক্ষ টাকা পার কেজি, আর এই আপনার হ্যাচারি পোনা হচ্ছে 5,000 টাকা পার কেজি। ওইখানে কি করে এখন লোকাল মানুষরা কি করে ওই 5,000 টাকার পোনা কিনে এনে 2 লক্ষ টাকার সাথে মিক্স করে দেয়, মানুষ প্রতারিত হচ্ছে। এটা হালদার জন্য একটা নেগেটিভ ইম্প্যাক্ট আসে। এটার থেকে বের করার জন্য আমরা একটা কিট আবিষ্কার করেছি। এই কিটের মাধ্যমে এটা খুব কম পয়সা দিয়ে আমরা মানুষকে দিব, খুব কম পয়সা দিয়ে মানুষ টেস্ট করার মাধ্যমে এটা হালদা উৎস নাকি নন হালদা উৎস এটা বের করতে পারবে। এটা আমরা চমৎকার একটা ইনোভেশন এটা। আর আমাদের বিভিন্ন দেশি বিদেশি সংস্থার সাথে আমরা যে গবেষণা কাজগুলো করেছি, এখানে রিপোর্ট, আপনি জানেন ইন্টারমিডিয়েট বইও কিন্তু হালদা সম্পৃক্ত করা হয়েছে আমাদের অ্যাক্টিভিটিসের মাধ্যমে। এবং আপনিও একটা ওই মুভমেন্টের আপনিও একজন অংশীদার। আর আমাদের আরেকটা ইউনিক এবার এটা হচ্ছে ব্ল্যাক সোলজার ফ্লাই, অর্থাৎ ওয়াস্ট ম্যানেজমেন্টের জন্য আমরা যে বর্জ্য, এই বর্জ্যটাকে আমরা ম্যানেজ করে এটাকে সার হিসেবে তৈরি করছি, আবার যে বাই প্রোডাক্ট হিসেবে আমরা এটা এই ফুডটা তৈরি করছি। এবং আমাদের মূল কাজ হচ্ছে
এটার সাথে এই প্রোটিন এই খাদ্যের সাথে কমার্শিয়াল খাদ্যের মধ্যে পার্থক্য নির্ণয় করা। আমার স্টুডেন্ট কাজ করছে এবং সে দেখেছে প্রায় 25% হচ্ছে এটার গ্রোথ, আর কমার্শিয়াল হচ্ছে মাত্র 13%, অর্থাৎ ডাবল গ্রোথ হয় এটার খাবার হিসেবে গ্রহণ করলে। এবং হ্যাঁ, একটু দেখাও, তুমি বলো। প্রোটিন হয়, আর হচ্ছে যেটা কমার্শিয়াল ফিডে আছে ওই কমার্শিয়াল ফিডের মধ্যে সর্বোচ্চ যে প্রোটিনটা পাওয়া যায় সেটা হচ্ছে 31.26%। এটাই লার্ভাটা। এগুলো হচ্ছে যে এই পোকাটার লার্ভা স্টেজ, মানে দ্বিতীয় স্টেজ। আর সবচেয়ে বড় যে ব্যাপার আমি বলবো সেটা হচ্ছে যে এই পোকাগুলো ওয়েস্ট ম্যানেজমেন্টের ক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আমাদের দেশে বর্তমানে বায়োডিগ্রেডেবল যে প্রোডাক্টগুলো আছে সেগুলো কিন্তু খুব সহজে ডিগ্রেড হয় না। সেক্ষেত্রে আমরা হচ্ছে যে এই পোকাটাকে উৎপন্ন করে মাল্টিপারপাস কাজে ব্যবহার করতে পারি। একদিকে ওয়েস্ট ম্যানেজমেন্ট যেমন হচ্ছে, অন্যদিকে আমরা কালচার ফিড হিসেবে এটাকে ব্যবহার করতে পারি। আসলে একটা দেশের উন্নয়নের জন্য নিজস্ব প্রযুক্তি দরকার, নিজস্ব উদ্ভাবন দরকার, এবং এমন কোনো উদ্ভাবন দরকার যেটাকে পরবর্তীতে কমার্শিয়াল রূপ বা যেটাকে নিয়ে পরবর্তীতে বিজনেস করা যাবে, এই ধরনের। আসলে আমরা মনে করি বাংলাদেশের স্থানীয় সমস্যাগুলো সমাধানের জন্য আমাদের প্রচুর গবেষণা প্রয়োজন। এই যে দেখুন, জলাবদ্ধতা নিয়ে আমাদের কিন্তু এখনও পর্যন্ত কোনো কার্যকর সমাধান নেই, কারণ পর্যাপ্ত গবেষণা নেই। মশক নিধনে আমাদের খুব বেশি গবেষণা হয়নি, থেকে সমাধান নেই। আমাদের শুধু তাই নয়, এই যে ডেঙ্গু আমরা নিয়ন্ত্রণ করতে পারছি না কেন? কারণ আমরা জনস্বাস্থ্যে খুব বেশি গবেষণা করছি না। এটার পেছনের কারণ হচ্ছে গবেষণা আর্থিক সীমাবদ্ধতা, এবং তার সাথে সাথে আরও একটা হচ্ছে গবেষণার ইনফ্রাস্ট্রাকচার বা অবকাঠামো না দেয়। তো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রচুর গবেষণা হচ্ছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মনে করে যে শুধু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নয়, চট্টগ্রাম বিভাগেও বেশ কিছু ভালো গবেষণা হচ্ছে, কিন্তু এই গবেষণাগুলো সম্পর্কে কেউ জানে না। এবং এই গবেষণাগুলোর সাথে সাথে অনেক গবেষণা থেকে উদ্ভাবন বের হয়ে আসছে। কেউ ভালো অ্যাপস বানাচ্ছে, কেউ ডিভাইস তৈরি করছে যেটা মানব স্বাস্থ্যের সুরক্ষা দিবে, কোনো সংক্রমণের বিরুদ্ধে কাজ করবে, কিন্তু আমরা জানি না যে এই কাজগুলো কিভাবে জনমানুষের কাজে লাগবে। আমরা এই উদ্ভাবনগুলো এবং গবেষণাগুলো মানুষের সামনে উপস্থাপন করতে চাই। আমি এখন যে স্টলের সামনে আছি হলো ইনস্টিটিউট অফ ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সের যে পরিচালক এখানে আছেন, তার কাছে আপনারা কি কি উদ্ভাবন এখানে ধন্যবাদ আপনাদেরকে। আমাদের ইনস্টিটিউটটা 1976 সালে স্থাপিত হয়। আর তারপরে থেকেই আমাদের শিক্ষকবৃন্দ তখন থেকেই গবেষণার কার্যক্রম শুরু করেছে, এবং এখন পর্যন্ত আমরা যারা শিক্ষক আছি এবং আমাদের ছাত্রছাত্রীবৃন্দ যারা আছে তারাও এই গবেষণার সাথে সম্পৃক্ত আছে। আমাদের একটা অন্যতম সফলতা হচ্ছে এই ক্যাম্পাসটা একটা লিভিং ল্যাবরেটরি, অর্থাৎ জীবন্ত গবেষণাগারে পরিণত করেছি। এখানে আমাদের মূল ক্যাম্পাসটা হচ্ছে 2300 একর, তার মধ্যে 510 একর আমরা বনায়নের মাধ্যমে বন তৈরি করেছি, যেখানে বাংলাদেশের 406টা বৃক্ষ প্রজাতি আছে। এত বড় কালেকশন বাংলাদেশের আর কোথাও নেই। এবং এইখান থেকে আমরা এই 606 প্রজাতির বৃক্ষের বীজ সংগ্রহণ করেছি, সেটা আমাদের একটা অনেক বড় কাজ করেছে। এখানে আমাদের অনেকগুলো দেশীয় প্রজাতির বাগান আছে, যে বাগানের পরিপ্রেক্ষিতে আমরা এই পর্যন্ত 4 বার পুরস্কার পেয়েছি। এবং আমাদের এখানে কিছু রেয়ার বা এন্ডেঞ্জার ট্রি স্পিসিস যেগুলো আছে, যেরকম বৈলাম, বাঁশপাতা, সিভিট, এগুলো বাংলাদেশ থেকে বিলুপ্ত হয়ে যাচ্ছিল, সেগুলোকে আমরা গবেষণার মাধ্যমে আবার আমরা রেস্টোর করতে পেরেছি। এটা আমাদের জন্য একটা বড় সাফল্য। প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় থেকে এখানে 3টে স্টল নিয়ে এসেছি। আমাদের আর্কিটেকচার ডিপার্টমেন্টের স্টল আছে, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের স্টল আছে, এবং আমাদের ম্যাথমেটিক্স ডিপার্টমেন্টের স্টল আছে। যেহেতু এটা একটি রিসার্চ এবং ইনোভেশন ফেয়ার, আমরা এখানে আমাদের স্টুডেন্টদের গত 2-3 বছরে যে রিসার্চ ওয়ার্কগুলো হয়েছে, ইনোভেশনগুলো হয়েছে, সেগুলো নিয়ে আমরা আসার চেষ্টা করেছি। আর্কিটেকচার ডিপার্টমেন্ট বিভিন্ন ধরনের স্থাপত্য কলা যেগুলো তারা করেছে, বিভিন্ন ডিজাইন তারা করেছে, সেগুলো নিয়ে এসছে। আমরা ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট থেকে কিছু রিয়েল টাইম প্রজেক্ট নিয়ে এসেছি। যেমন আমরা জানি আমাদের বাসায়, সবার বাসায় তো আমরা রেফ্রিজারেটর ব্যবহার করি, কিন্তু ওই রেফ্রিজারেটর ব্যবহার করলে একটা তাপ উৎপাদন হয়, যেটা আমাদের ঘরে অনেক ঘরকে হিট করে রাখে। আমরা একটা প্রজেক্ট করেছি যে একটা রেফ্রিজারেটর, সে যে তাপটা গরম হবে সেটা দিয়ে আমরা পানি গরম করতে পারবো। আপনারা কি কি প্রদর্শন করছেন আজকের এই মেলাতে? আজকের এই রিসার্চ ফেস্টে আমরা আমাদের বায়োলজিক্যাল সায়েন্সেস ডিপার্টমেন্টকে রিপ্রেজেন্ট করছি। এখানে আমরা আমাদের কারেন্ট স্টুডেন্ট এবং পাস্ট স্টুডেন্ট এবং আমাদের ফ্যাকাল্টিদের রিসার্চ প্রোফাইল এবং তাদের রিসার্চ ফিল্ডগুলো এখানে প্রেজেন্ট করেছি। এখানে আপনারা পোস্টারগুলো দেখতে পারবেন। এখানে আমাদের একটা অ্যালুমনি প্রোফাইল আছে, যেখানে আপনারা দেখতে পারবেন আমাদের পাস্ট গ্র্যাজুয়েটরা পৃথিবীর বিভিন্ন দেশে এখন পিএইচডি করছে বা জব করছে সায়েন্টিফিক ফিল্ডে, বায়োলজিক্যাল সায়েন্সেসের ফিল্ডে। অ্যান্ড এখানে আমাদের স্টুডেন্টদের করা
বেশ কিছু প্রজেক্ট আছে যেখানে আমরা কম্পিটিশনাল বায়োলজি, সাস্টেনেবল ইকো প্রজেক্ট এবং ওয়েট ল্যাব বেসড এক্সপেরিমেন্টস এখানে রিপ্রেজেন্ট করেছি। আপনাদের বিশ্ববিদ্যালয়ে তো বিশ্বের অনেক দেশের শিক্ষার্থীরা এখানে আছে, কয়টি দেশের শিক্ষার্থীরা এখানে? হ্যাঁ, আমাদের এখানে অলমোস্ট 19টা দেশের শিক্ষার্থী পড়াশোনা করে। আপনার এখানে একটা ফ্ল্যাগ দেখতে পারবেন, এটা আমাদের ইউডব্লিউর ডাইভার্সিটি রিপ্রেজেন্ট করছে, যেখানে আমরা বিভিন্ন দেশের স্টুডেন্টস একসাথে থাকি, পড়াশোনা করি এবং উই ট্রাই ফর আ বেটার ফিউচার টুগেদার। এখানে আপনারা দেখতে পারবেন যে আমাদের এখানে কয়েকটা ইনোভেটিভ প্রোডাক্ট, যেগুলো রিসেন্ট ইনোভেটিভ প্রোডাক্টগুলো ন্যাচারাল রেমেডি থেকে আসছে, সেগুলো আমরা এখানে নিয়ে এসেছি। লাইক আমরা নিয়ে এসেছি অ্যান্টিফাঙ্গাল সোপ নিয়ে এসেছি, আমরা ভ্যানিশিং ক্রিম নিয়ে এসেছি, অ্যান্টি অক্সিডেন্ট অ্যান্টি এজিং ভ্যানিশিং ক্রিম নিয়ে এসেছি। আমরা ন্যাচারাল কালারেন্ট ইউজ করে যে সিরাপ সাসপেনশনগুলো তৈরি করা যায়, সেগুলো আমরা এখানে নিয়ে এসেছি। পাশাপাশি আমরা নিউ টেকনোলজি, যেটা আমরা ফ্লোটিং ড্রাগ ডেলিভারি বা গ্যাস্ট্রোরেন্টিভ ড্রাগ ডেলিভারি সিস্টেমের মাধ্যমে যে ক্যাপসুল বা ট্যাবলেট করা যায় এবং সাস্টেন ডেলিভারি করা যায়, সেগুলো আমরা এখানে উপস্থাপন করার চেষ্টা করছি, যেটা আমাদের যে বাংলাদেশের জন্য ন্যাচারাল প্রোডাক্টের যে ভূমিকা এবং তাদের যে এখানে আমাদের যে দায়িত্ববোধ, এই দায়িত্ববোধগুলো ফলপ্রসূ আসলে আমাদের পেপারসগুলো। চ্যানেলকে আবারও ধন্যবাদ আমাদেরকে সুযোগ দেওয়ার জন্য। মেডিকেল কলেজ থেকে আপনারা যে উদ্ভাবনী মেলায় অংশ নিয়েছেন, এখানে কি নিয়ে আসছেন এবং কি প্রদর্শন করছেন? আমরা চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে আমাদের যতগুলো ডিপার্টমেন্ট আছে, সব ডিপার্টমেন্টের যে বিগত 23 এবং 24 সালে যেই পাবলিকেশনগুলো হয়েছে এবং সেখানে যে হাই ইম্প্যাক্ট জার্নালগুলো রিসার্চ পাবলিকেশন হয়েছিল ইন্টারন্যাশনাল পাবলিকেশনে, ওগুলোর একটা ডিসপ্লে রাখা হয়েছে স্যারদের বিভিন্ন ডিপার্টমেন্টের রিসার্চ ওয়ার্কগুলো। এখানে নন মেডিকেল অনেক মানুষজন এই রিসার্চ ফেয়ারে আসছে, তারা জানতে চাচ্ছে এবং যাদের আগ্রহটাকে আরও বাড়ানোর জন্য আমরা এখানে আমাদের সিমুলেশন ল্যাবের একটা ডামি রাখা হয়েছে, যেটা আমরা যেই মেশিনটা সিপিআর দেওয়া হয় ইমার্জেন্সি ক্ষেত্রে, ওইটার জাস্ট একটা মডেল, এটা দিয়ে আমরা শেখানো হয় যে কীভাবে সিপিআর দেওয়া যায়। এবং আরটা আমরা প্যাথোলজি ডিপার্টমেন্ট থেকে একটা স্পেসিমেন আনছি, ডাইজাইগোটিক টুইন বেবির স্পেসিমেন আনছি, যেটা আমাদের একটা প্রেগনেন্সি অবস্থায় একটা ফিটাসের ডেভেলপমেন্টের যখন কীভাবে হয়, যাতে এটা মানুষজন জানতে পারে সরাসরি একটা ফিটাসটা দেখতে কেমন। নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় তারা এখানে তাদের উদ্ভাবন নিয়ে অংশগ্রহণ করেছে, তারা প্রদর্শন করা হচ্ছে। ধন্যবাদ। নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রিসার্চ ফেয়ারে অংশগ্রহণ করেছেন। এই ফেয়ারে আমরা আমাদের রিসার্চ অ্যাচিভমেন্ট, আমরা বাংলাদেশে গবেষণায় কিভাবে অবদান রাখছি সেই বিষয়টি সবার সামনে তুলে ধরেছি। এর পাশাপাশি আমাদের উদ্ভাবিত 2টি প্রোডাক্ট আমরা এখানে নিয়ে এসেছি। এখানে আমাদের রয়েছে কাঁকড়ার বা ক্রাবের সম্পূরক খাবার, হাই প্রোটিন সম্পন্ন, যেগুলো খেলে কাঁকড়া চাষ করতে, কেজের ভিতর কাঁকড়া চাষ করতে অত্যন্ত ভালো ফল পাওয়া গেছে। আরেকটি রয়েছে ফিশ পাউডার, শুটকি মাছের যে পাউডার এবং কিছু সি উইড, যেটা সাগরে যে উইডগুলো পাওয়া যায় সেগুলোর পাউডার, যেগুলো পুষ্টিকর, অত্যন্ত পুষ্টিকর এবং যেখানে মানুষের পুষ্টির অভাব রয়েছে সেই সব এরিয়াতে এই পাউডারগুলোকে আমরা সহজে পৌঁছে দিতে পারলে সেখানের মানুষের পুষ্টির অভাব দূর হবে বলে। এই উদ্ভাবনী মেলায় আপনি দেখতে পাচ্ছেন এখানে ফিশারিজ ডিপার্টমেন্টের যে স্টলটি খুব জমজমাট, এখানে অনেক কিছু প্রদর্শন করা হচ্ছে। থ্যাংক ইউ। আমাদের এই আজকের এই রিসার্চ ফেয়ারে ডিপার্টমেন্ট অফ ফিশারিজের উদ্যোগে আমরা 3টা মডেল এবং একটা ডিসপ্লে দেখিয়েছি। পাশাপাশি আমাদের গত বছরের বিভিন্ন যে রিসার্চ ফাইন্ডিংসগুলো সেগুলো পোস্টার আকারে এখানে আমরা প্রদর্শন করছি। একটা হলো যে আমাদের প্রথম যেটা রিসার্কুলেটরি অ্যাকুয়াকালচার সিস্টেম, এটার অর্থটা মিনিংটা হলো আমরা যে পানিটা ইউজ করি সেই পানিটা ওয়েস্ট প্রোডাক্ট হিসেবে ফেলে না দিয়ে এটাকে কিভাবে আবার রিউজ করা যায় সেই মডেলটা আমরা এখানে দিয়েছি। হ্যাঁ, নিশ্চয়ই। আমাদের কাজে জামা নজরুল গবেষণা ইনস্টিটিউটের কাজে সকলের যে গবেষণা করছে সেগুলোকে সর্বসম্মুখে প্রকাশ করা, নিজেদের মধ্যে যোগাযোগ বৃদ্ধি করা এবং দেশের উন্নয়নে যদি কোনো কাজে লাগে এই অবদান, সেটা সবার দেখা। তো ভবিষ্যতে এটা আরও বড় করার ইচ্ছে আছে, যেহেতু আমাদের বিশ্ববিদ্যালয়ের আমাদের ভিসি মহোদয় বলছেন এটাকে কমপক্ষে 3 দিন করতে হবে। তো আমরা এই বছর হয়তো ওনার জন্মদিনে 1 দিন করছি, সামনের জন্মদিনে আশা করছি আমরা সেটা 3 দিনে নিয়ে যাব। আমরা সারা বাংলাদেশে নিলে একটা অসুবিধা হচ্ছে, এখানে ওই জিনিসপত্র দেখানোর জন্য জিনিস নিয়ে আসতে হয়, সেটা একটু অসুবিধাজনক বলে আমরা অন্য বিভাগকে আমন্ত্রণ জানাই না। কিন্তু তারা যদি উৎসাহ প্রকাশ করে তারা আসতে চায়, তাহলে আমরা অন্য বিভাগকে এখানে আমন্ত্রণ জানাতে পারি
এবং আমরা ভবিষ্যতে হয়তো 3 দিন যদি প্রোগ্রাম করি সেখানে আমরা তাদের আমন্ত্রণ জানাবো। যে আমাদের গবেষণাগুলো হওয়া উচিত প্রবলেম ওরিয়েন্টেড। আমরা কী ধরনের প্রবলেম এখানে ফেস করছি সেটা কিভাবে আমরা নিরূপণ করব। এই জন্য আমি সবসময় এখন বলি যে সারা বিশ্বে যেমন ইন্ডাস্ট্রি ইউনিভার্সিটি একটা রিলেশনশিপ আছে। ইন্ডাস্ট্রি তারা ইনভেস্ট করে ইউনিভার্সিটি রিসার্চে, আর সেই রিসার্চের আউটপুট ইন্ডাস্ট্রি ইউজ করে। এটা সার্ভিস খাত হতে পারে, ইন্ডাস্ট্রি হতে পারে, অ্যানি খাত। তো এই জিনিসটা আমাদের এখানে ডেভেলপ করতে হবে যদি আমরা গবেষণা খাতকে সত্যিই উপরের দিকে নিতে চাই। ইনশাল্লাহ আগামী বছরের মধ্যে আমরা একটা ইন্টারন্যাশনাল মানের সেমিনার করব, যেটাতে বিভিন্ন দেশের এবং আমাদের যারা ভালো ভালো রিসার্চার আছে তারা তাদের পেপারগুলো প্রেজেন্ট করবে, এবং এই সায়েন্স ফ্যাকাল্টির আওতায় ইনশাল্লাহ আগামীতে যে এই ধরনের গবেষণা মেলা আমরা আরও বড় পরিসরে করার আশা রাখি। আমার বিশ্ববিদ্যালয় যখন গবেষণা করে বলে লইট্টা শুটকির মধ্যে মাইক্রোপ্লাস্টিক আছে, তারপরে আমার বিশ্ববিদ্যালয় কেন বাচ্চাদেরকে বলে নাই যে তোমরা আর সিঙ্গেল ইউজ প্লাস্টিক নিবে না? রিসার্চ খালি যদি বইয়েই সীমাবদ্ধ থাকে আর পাবলিকেশনেই সীমাবদ্ধ থাকে এবং রিসার্চের উপরে কাজ না হয়, পরবর্তী অ্যাকশন না হয়, তাহলে কিন্তু রিসার্চ মানুষের সমাজের কাজে লাগবে না। তো আমার বিশ্ববিদ্যালয় থেকে গবেষণা করে আমাকে জানান দেওয়া হলো যে লইট্টা শুটকির মধ্যে মাইক্রোপ্লাস্টিক আছে, তারপরে আমার বিশ্ববিদ্যালয়ে কেন একবার ব্যবহার্য পানির বোতল থাকবে, কেন সিঙ্গেল ইউজ আমাদের পলিথিন শপিং ব্যাগ থাকবে, কেন স্ট্র থাকবে, কেন এগুলোতে আমরা অ্যাভেলেবল বিকল্পে যাব না? আমি একটা আশা অবশ্যই করতে পারি যে আপনাদের 4-5টা এনভায়রনমেন্ট ক্লাব আছে শুনলাম, গ্রিন ক্লাব আছে শুনলাম, তাদের মাধ্যমে বর্ণের ব্যাপারে এবং সিঙ্গেল ইউজ প্লাস্টিকের ব্যাপারে আপনারা কাজ শুরু করবেন। আরেকটা অনুরোধ আমি সকালে করেছি যে আমাদের গাছের মধ্যে পেরেক ঠুকে ঠুকে বিজ্ঞাপন দেওয়া একটা অভ্যাস, এইটা ইজ অ্যান অফেন্স। এইটা আপনারা যদি ছোট ছোট টিম করে যার চোখে যখন যে গাছে পেরেক পড়ে একটু যদি খুলে ফেলেন, একটা কোঅর্ডিনেটেড ক্যাম্পেইনও হতে পারে, আইসোলেটেড যার চোখে যখন পড়বে তখন আপনারা খুলে ফেলবেন, এই কাজটাও হতে পারে। এবার আসি আমরা পলিসি এবং রিসার্চে। দেখেন, সরকার নীতিগত সিদ্ধান্ত কিসের ভিত্তিতে নেবে এটা তো বুঝতে হবে। আমাদের দেশের সরকার নীতিগত সিদ্ধান্ত নিয়ে নেয়, নীতি প্রণয়ন করে ফেলে, আইন প্রণয়ন করে ফেলে, কিন্তু আসলে রিসার্চের উপর ভিত্তি করে কাজটা করে না। যার জন্য এই যে আমরা বলি না পলিসি আছে, আইন আছে, কিন্তু প্রয়োগ হয় না, তার একটা বড় কারণ হচ্ছে রিসার্চকে আমরা সবসময় মানে নেগলেক্ট করে চলি। আপনার এই যে আমাদের মঞ্জুরুল কিবরিয়া ভাই এক হালদা নদী নিয়ে জীবন পার করে দিল, হালদা রিসার্চ সেন্টার ল্যাব উনি করে ফেললেন। এরকম তো আমাদের প্রত্যেক বড় বড় নদী নিয়েই হতে পারে, কর্ণফুলী নিয়ে হতে পারে না? কর্ণফুলী নিয়েও তো এটা হতে পারে, যে নদীগুলো আমাদের জাতীয় ঐতিহ্য আমরা মনে করি। কাজে এটা খুবই জরুরি যে সরকার যে কোনো নীতিগত সিদ্ধান্ত নেওয়ার আগে ওই বিষয়ে ভালো করে গবেষণা করে নেয়। আরেকটা জরুরি বিষয় হচ্ছে যে আপনারা এবার একটু আওয়াজ তুলতে পারেন রিসার্চাররা, যে জাতীয় বাজেটে কতটুকুন অংশ আসলে রিসার্চে যায় আর কতটুকুন যাওয়া উচিত। আমার মনে হয় গ্র্যাজুয়াল স্কেল আপের একটা সুযোগ আমাদের রয়েছে। আর রিসার্চ মানেই যে কেবল বিজ্ঞান আর ফিজিক্যাল সায়েন্স তা কিন্তু না, বর্তমান প্রেক্ষাপটে সোশ্যাল অ্যাসপেক্টেও কিন্তু রিসার্চের অ্যাম্পল স্কোপ আছে। আমরা কেমন করে জলবায়ুর প্রভাব নিরূপণ করব বলেন, মোকাবেলা করব, যদি আমরা গবেষণা না করি? গবেষক মানেই যে কেবলমাত্র শিক্ষক তা কিন্তু না, বাংলাদেশের অনেক কৃষকও কিন্তু রিসার্চ করে, জানেন? নতুন নতুন প্রজাতির ভ্যারাইটি তারা বের করে না, কৃষকেরাও করে।